সব কাজ শেষ। এবার তুমি ঠিক মতো খাবার খেয়ে নিও। আমার মাছ ধরতে যেতে দেরি হচ্ছে, সাবধানে থাকবে। আর এই অসুস্থ শরীর নিয়ে একদম কাজ করতে যাবে না, কেমন? ঠিক আছে ঠিক আছে, পাগল ছেলে একটা। তুইও সাবধানে মাছ ধরিস রে বাবা। আর শোন, নদীর বেশি গভীরে যাবি না। টোনা জাল নিয়ে নদীতে যায়, আর টোনা যেই না নদীতে জাল ফেলতে ধরে তখনই যোগু কাক বলতে থাকে, এই এই ছোট লোকটা না, তুই কি করছিসটা কি? হ্যাঁ, তুই জানিস না নদীর এই কিনারাটায় আমি মাছ ধরি? তোর সাহস কি করে হলো এই কিনারায় মাছ ধরতে আসার? এক্ষুনি এখান থেকে চলে যা, চলে যা বলছি। দাদা, এসব কি বলছো? তুমি তো দুদিন হলো এখানে এসেছো, আর নদীর এই কিনারা ছাড়া তো অন্য কোথাও মাছ পাওয়া যায় না। এর চেয়ে ভালো চলো আমরা দুজনে মিলেমিশে মাছ ধরি। অন্য কোথাও মাছ পাওয়া যায় না তো আমি কি করবো শুনি? আমি যখন তোকে বলেছি এখানে তুই মাছ ধরবি না, তখন ধরবি না। বেশি কথা না বলে তাড়াতাড়ি এখান থেকে চলে যা, নইলে তোর জাল কেড়ে নিয়ে তোকে এখানেই ডুবিয়ে মারবো, বুঝেছিস? এরপর টোনা কোনো কিছু না বলে নদীর অন্য কিনারায় চলে আসে। ঝামেলা না করে ওখান থেকে চলে আসাটাই ভালো হয়েছে। ওরা বনের ক্ষমতাবান পাখি, কখন কি করে বলা যায় না। হে সৃষ্টিকর্তা, আমি যেন এই শূন্য কিনারাতে মাছ পাই। টোনা আর কিছু না বলে জাল ফেলতে থাকে, কিন্তু জালে কোনো মাছই ওঠে না। অবশেষে টোনা দুটো মাছ নিয়ে বাজারে যায়, আর সেগুলো বিক্রি করে রাতে বাড়িতে ফিরে আসে। বাবা তুই এসেছিস, কিন্তু আজ এত দেরি করলি যে? তোর মুখটা তো দেখছি একদম শুকিয়ে গেছে। যা বাবা, হাত মুখটা ধুয়ে আয়, আজ যে আমি তোর জন্য রান্না করেছি। তুমি এই অসুস্থ শরীর নিয়ে কেন রান্না করেছো? তোমাকে না বলেছি আগে সুস্থ হতে? তুমি যে কেন আমার কোনো কথাই শোনো না? তোমার কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে থাকবো শুনি? আমার কিচ্ছুটি হবে না রে, এখন যা তো, হাত মুখ ধুয়ে আয়। টোনা হাত মুখ ধুয়ে এসে খাবার খায়। পরের দিন টোনা আবারও যোগু কাকের ওখানে মাছ ধরতে যায়। এই তো না, এই তোকে না বলেছি এখানে তুই মাছ ধরতে আসবি না, তাহলে তুই আজকেও কেন এসেছিস? হ্যাঁ দাদা, ওখানে মাছ পাওয়া যায় না, আর মাছ না পাওয়া গেলে আমরা কিভাবে ওখানে থাকবো শুনি? দাদা, এমন অন্যায় করো না, বাড়িতে আমার অসুস্থ মা আছে। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। তুই আজকেও ভুল করেছিস, তার মানে তুই আজকেও শাস্তি পাবি। আর তোর শাস্তি হলো তুই নদীর গভীরে গিয়ে মাছ ধরবি। নদীর গভীরে তো অনেক ঢেউ দাদা, আমার যদি কোনো ক্ষতি হয়? সেটা হচ্ছে তোর ব্যাপার। আর টোনা, তুই কিন্তু আমাকে বড্ড জ্বালাচ্ছিস, এবার কিন্তু তুই আমার রাগ দেখবি। টোনা আর কিছু না বলে নৌকা নিয়ে নদীর গভীরে যেতে থাকে। টোনা নদীর গভীরে গিয়ে বলতে থাকে, এখানে তো খুব ঢেউ, এর ঢেউর মাঝে আমি জাল ফেলবো, আর কিভাবেই বা মাছ ধরবো? মা, তোমার ছেলের জন্য তুমি একটু আশীর্বাদ করো। টোনা অনেক কষ্টে নদীর গভীরে জাল ফেলে, আর কয়েকটা মাছ নিয়ে কিনারায় চলে আসে। আর এভাবে কয়েকদিন কেটে যায়। প্রতিদিনের মতো টোনা আজকেও যায় মাছ ধরতে। আকাশটা কালো হয়ে এসেছে, আর এদিকে মায়ের ওষুধও শেষ হয়ে এসেছে। ঝড় ওঠার আগে কয়েকটা মাছ নিয়ে কিনারায় ফিরতে হবে, দেরি করা যাবে না। টোনা নদীতে জাল ফেলতে শুরু করে। হঠাৎ জোরে প্রবল বেগে ঝড় ওঠে। হায় হায়, ঝড় তো উঠে গেল, আর নৌকা তো তলিয়ে যাচ্ছে। হে সৃষ্টিকর্তা, আমাকে কিনারায় নিয়ে যাওয়ার ক্ষমতা দান করো। বাতাসে তো নৌকা এগুচ্ছে না। টোনার নৌকা উল্টে যায়, আর টোনা নদীতে ভাসতে থাকে। ভাসতে ভাসতে সে অন্য বনের কিনারায় গিয়ে পৌঁছায়। বেশ কিছুক্ষণ পর টোনার জ্ঞান ফিরে। আরে আরে, আমি বেঁচে আছি, আমার কোনো ক্ষতি হয়নি। আরে, এই গাছপালাগুলো তো আমাদের বনের মতো লাগছে না, তার মানে আমি ভাসতে ভাসতে অন্য বনে চলে এসেছি। ওহ, আমার বড্ড খিদে পেয়েছে, আমি যা অন্য কিছু ভাবতেই পারছি না। যাই, এই বনের পাখিদের কাছ থেকে একটু খাবার চেয়ে খাই, তারপর না হয় বাড়িতে যাব। পুরো তো অর্ধেক বন খুঁজলাম, কোনো পাখিরই দেখা পেলাম না। আবার তো এই বন থেকে যাওয়ার কোনো রাস্তাও খুঁজে পেলাম না। এবার আমি কি করব? আরে আরে, সামনে ওটা কি দেখা যাচ্ছে? আরে আরে, এ আমি কি দেখছি? জোড়া আম ঘর, কি অদ্ভুত লাগছে। পুরো বন ঘুরে এই জোড়া একটা আম ঘর খুঁজে পেলাম। যাই, ভিতরে ঢুকে দেখি কোনো সাহায্য পাই নাকি। তাছাড়া তো বনে কোনো ঘরও নেই।
ভিতরে কেউ আছো? আমাকে কেউ সাহায্য করো, আমার বড্ড ক্ষুধা লেগেছে। আরে এত বড় জোড়া আম ঘরে কেউ নেই? অনেক কষ্টে এই ঘরটা খুঁজে পেলাম, তাও আবার ভিতরে কেউ নেই। যেও না পাখি, যেও না এখান থেকে। আমাকে আমাকে দয়া করে মুক্ত করো, সাহায্য করো, আমাকে সাহায্য করো। আমি যে এখানে বন্দি হয়ে আছি। কে কে সাহায্য চাচ্ছ আমার কাছে শুনি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। এই যে আমি খাঁচার বন্দি ইঁদুর, তোমার সামনে। তুমি তো একটা ইঁদুর, তোমাকে মুক্ত করে আমি কি করব? আমি ইঁদুর নই গো, আমি এই জোড়া আম ঘরের মালিক। একটা দুষ্ট ডাইনি আমাকে ইঁদুর বানিয়ে এই খাঁচায় বন্দি করে রেখেছে, আর আমার এই জোড়া আম ঘর দখল করে নিয়েছে। কিন্তু ওই ডাইনি তোমাকে বন্দি করলো কেন? আর এই জোড়া আম ঘরই বা তোমার কাছ থেকে ছিনিয়ে নিল কেন? এই ঘরের ভিতর যে অনেক সোনা দানা আছে, যার লোভে পড়ে ওই ডাইনি আমাকে বন্দি করে রেখেছে। সুদর্শন পাখি, দয়া করে তুমি আমাকে সাহায্য করো। আমাকে বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করব? আমি তোমাকে সবটা খুলে বলবো, কিন্তু তার আগে তুমি লুকিয়ে পড়ো। ওই ডাইনির ফেরার যে সময় হয়ে গেছে। ডাইনি যখন ঘুমিয়ে পড়বে তখন না হয় তুমি আমার কাছে এসো, তখন আমি তোমাকে সবটা খুলে বলবো। এখন যাও, জলদি লুকিয়ে পড়ো। টোনা লুকিয়ে পড়ে, সাথে সাথে ডাইনির আগমন ঘটে। এমন জানি চারপাশে পাখি পাখি গন্ধ পাচ্ছি। এই ইঁদুর, বল এই জোড়া আম ঘরে করার পাখি এসেছে কিনা, সত্যি বলবি, নাহলে কিন্তু তোকে কঠোর শাস্তি দেব। আরে আরে ডাইনি, তুমি এত রাগ করছো কেন? এখানে তো কেউ আসেনি। আমার মনে হয় কে জানো, তুমি বাইরে থেকে যে পাখি খেয়ে এসেছো তারই গন্ধ পাচ্ছো। হতে পারে, হতে পারে। তবে শোন, আমার সঙ্গে কিন্তু বেশি চালাকি করার চেষ্টা করবি না। আমি অনেক ক্লান্ত, আমি ঘুমাতে যাচ্ছি। আর প্রতিদিনের মতো যদি তুই আমার ঘুম ভাঙাস না, তাহলে কিন্তু আমি তোকে মেরেই ফেলবো। ডাইনি ঘুমাতে চলে যায় আর টোনা বের হয়ে আসে। বলো জোড়া আম ঘরের মালিক, আমি তোমাকে কিভাবে মুক্ত করব? ওই যে সোনা সিন্দুরটা দেখছো, ওতেই ডাইনির প্রাণ ভোমরা আছে। তুমি যদি ওই প্রাণ ভোমরাটাকে ধ্বংস করতে পারো, তাহলে ডাইনি আর থাকবে না, আর আমিও মুক্ত হয়ে আমার আসল রূপ ফিরে পাবো। টোনা আর দেরি না করে ওই সিন্দুক থেকে ডাইনির প্রাণভোমরা বের করে। প্রাণভোমরাটা একটা কাচের বোতলে ছিল। এই যে ডাইনির প্রাণ ভোমরা, এটা আমি এক্ষুনি ভেঙে ফেলবো। এই, আমার ঘুমানোর সুযোগ নেই। তুই এটা এখানে ভাঙতে এসেছিস? আমি টের পেয়ে এখানে এসেছি। এই খবরদার, তুই ওটার কিছুই করবি না। এটা আমার প্রাণ ভোমরা, আমাকে দিয়ে দে বলছি, আমাকে দিয়ে দে। আমি কথা দিচ্ছি, তোদের আমি কোনো ক্ষতি করবো না। আমি চলে যাবো এই জোড়া আম ঘর থেকে, আর তোমার প্রাণটা বেঁচে যাবে। ছাড় ওটা বলছি, ছাড়। না না সুদর্শন পাখি, তুমি ওর কোনো কথা শোনো না, ভেঙে ফেলো এই ছলনাময়ী প্রাণ ভোমরা। টোনা প্রাণভোমরাটাকে ভেঙে ফেলে আর ডাইনির সাথে সাথে ধ্বংস হয়ে যায়, আর ইঁদুর মুক্ত হয়ে তার আসল রূপে ফিরে আসে। তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু তুমি এই বনে কি করে এসেছো? ডাইনি তো এই বনে আসার সব রাস্তাই বন্ধ করে দিয়েছে। এরপর টোনা সব কথা খুলে বলে। ও, তার মানে তুমি ঝড়ের কারণে ভাসতে ভাসতে এসেছো? হ্যাঁ পাখি, তুমি মুক্ত হয়েছ, তাহলে এবার আমি আসি। বাড়িতে আমার অসুস্থ মা আমার জন্য অপেক্ষা করছে। টোনা, তুমি অনেক ভালো পাখি, আমি তোমাকে বিয়ে করতে চাই। বলো টোনা, তুমি কি আমাকে বিয়ে করবে? তুমি কোনো চিন্তা করো না টোনা, তোমার মা সহ আমরা তিনজন এই জোড়া আম ঘরে থাকবো। এই ঘরে যে অনেক সোনা দানা আছে, তোমাকে আর কষ্ট করে কাজ করতে হবে না। হ্যাঁ টুনি, আমি রাজি তোমাকে বিয়ে করতে। আমাদের মা দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দেবে। তুমি এখানেই থাকো, আমি আমার মাকে নিয়ে আসি, কেমন? এরপর টোনা তার মাকে নিয়ে আসে আর টোনা টুনির ধুমধামে বিয়ে হয়। হয়েছে টুনি, তুমি এভাবে মন খারাপ করে কেন বসে আছো? কি হয়েছে বলো, বলো আমাকে। টুনা, আমি এই বনে আর থাকবো না, চলো আমরা আজকেই এই বনটা ত্যাগ করব। কিন্তু কেন টুনি, তোমাকে কি কেউ আবারও কোনো কথা বলেছে?
জানো, আজ কাকুলি দিদি আমাকে বলেছে আমি নাকি বন্ধা, থাকবো না আমি আর এই বনে, আমি আজকেই মরে যাব। গিন্নি, এমন করো না, শান্ত হও বউ আমার। তুমি তো বলতে কে কি বলে বলুক, তাদের কথায় কান্না দিতে, আর আজকেই তুমি এমন করছো। কি করব বলো, আমার তো আর সহ্য হচ্ছে না গো। হে সৃষ্টিকর্তা, আমি কি ক্ষতি করেছিলাম যে তুমি আমাদের এত বড় শাস্তি দিচ্ছ? গিন্নি, আমার বিশ্বাস সৃষ্টিকর্তা আমাদের ঘরে সন্তান দিবেই। তুমি এখন কাজে মন দাও তো, আর কান্নাকাটি করো না। তাই যেন হয় গো, তাই যেন হয়। এভাবেই রোজ টোনাটুনির দিন চলতে থাকে। অন্যদিকে একটা তান্ত্রিক একটা পানির পাত্র হাতে নিয়ে বলতে থাকে, এইটুকু পবিত্র পানি সংগ্রহ করতেই আমাকে অনেক বছর ধ্যান করতে হয়েছে। অবশেষে আমি পেয়েছি। আজ পূর্ণিমার রাত, আজ রাতেই এই পানি দিয়ে ধ্যান করে আমি সর্বশক্তিমান হব, আর শক্তি অর্জন হলেই সবাই আমার কথা শুনবে। হা 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 হা। না, আর দেরি করে লাভ নেই, জলদি ধ্যানে বসতে হবে। তান্ত্রিক পানির পাত্রটা সামনে রেখে ধ্যান করতে বসে পড়ে। অন্যদিকে একটা পরী বনে প্রবেশ করে আর চারিদিকে তাকিয়ে বলতে থাকে, আরে মা তো সত্যি কথাই বলেছিল, এই বনটা তো দেখতে অনেক সুন্দর। আমি যদি পরী না হতাম তাহলে এই বনেই বাড়ি বানিয়ে থেকে যেতাম আর রোজ বনে ঘুরে ঘুরে সৌন্দর্য উপভোগ করতাম। আরে এই গাছটার ফলগুলো দেখতে তো অনেক সুন্দর, না জানি খেতে আরো কত সুন্দর। দেখি তো একটা ফল পেড়ে খেয়ে। আরে বাহ, পরিরাজ্যের ফলগুলোর থেকেও অনেক বেশি সুস্বাদু লাগছে খেতে। রাতে ফিরে যাওয়ার সময় মায়ের জন্য কয়টা ফল নিয়ে যাব। যাই, ওই দিকটায় যাই। পরি এইভাবেই পুরো বন ঘুরে ঘুরে দেখে বনের সৌন্দর্য উপভোগ করতে থাকে। বেশ কিছুক্ষণ পর পরি বলতে থাকে, উফ বাবা, আমার ভীষণ পিপাসা পেয়েছে। চারিদিকে তো কোনো নদী পুকুর কিছুই দেখতে পাচ্ছি না, আর বনে তো প্রচুর রোদও পড়েছে। ঠিক সেই সময় পরীর চোখ যায় ধ্যানে বসা তান্ত্রিকের সামনে পানির পাত্রের ওপর। আরে ওই তো একটা পাত্রে পরিষ্কার পানি দেখতে পাচ্ছি, যাই ওই পাত্র থেকে পানি পান করে গলাটা জিরিয়ে নেই। পরি পানির পাত্রের কাছে আসে। এরপর পরি কোনো দিকে না তাকিয়ে পানির পাত্র থেকে পানি খেয়ে ফেলে আর বলতে থাকে, আহ কি শান্তি, অনেকটা পিপাসা লেগেছিল। যাই, এখন বাকি বনটা ঘুরে দেখি। পরীর কথায় তান্ত্রিকের ধ্যান ভেঙে যায় আর তান্ত্রিক চোখ খুলে তাকায়। আর তান্ত্রিক পরীর হাতে তার পানির পাত্রটা দেখে ভীষণ রেগে যায়। এই, তোর সাহস তো কম নয়, তুই আমার শক্তি অর্জনের শত সাধনার পবিত্র পানি খেয়ে ফেলেছিস। তোকে তো আজ আমি কঠোর শাস্তি দেব। আরে এগুলো আপনার পানি ছিল, ক্ষমা করবেন তান্ত্রিক বাবা। আমি পিপাসার কারণে কোনো দিকে না তাকিয়ে আপনার পানিগুলো খেয়ে ফেলেছি। আসলে আমার অনেক পিপাসা পেয়েছিল তো, আমি পরিরাজ্য থেকে এসেছি। আপনি আমার উপর রাগ করবেন না, আমি আপনাকে পানি এনে দেব। তুই পরি হ আর যাই হ, আমার কাজে বাধা সৃষ্টি করেছিস তুই। আমি তোকে অভিশাপ দিলাম, তুই এক্ষুনি একটা পিপাসার্ত কলা গাছে পরিণত হবি। তোর অনেক পিপাসা থাকবে, যা কোনো সাধারণ পানি খেয়ে মিটবে না। আরে আরে, এমন কথা বলবেন না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ও পিপাসায় আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তান্ত্রিক বাবা, আমাকে ঠিক করে দিন। যাবেন না তান্ত্রিক মশাই, যাবেন না, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমাকে ছেড়ে যাবেন না তান্ত্রিক বাবা। মা কোথায় তুমি? আমার কাছে এসো, আমার অনেক পিপাসা পেয়েছে মা। এই পিপাসার তো কলা গাছ হয়ে থাকতে আমার অনেক কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে আমার মা। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন যোগু কাক কুড়াল নিয়ে বনের দিকে যাচ্ছিল। এমন সময় পিপাসার্ত কলা গাছ যোগু কাককে দেখে বলতে থাকে, এই পাখি, এই এদিকে এসো, দয়া করে আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু পানি দাও, আমার যে ভীষণ পিপাসা পেয়েছে। কে ডাকে কে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না।
এই তো আমি তোমার সামনে কলা গাছ, দয়া করে আমাকে একটু পানি এনে দাও। আমার যে ভীষণ পিপাসা পেয়েছে, তোমার পায়ে পড়ি, একটু দয়া করো। কলা গাছের কথা শুনে যোগু কাকের অনেক মায়া হয়। এরপর যোগু কাক চারিদিকে তাকিয়ে একটা পাত্রকে পড়ে থাকতে দেখে। তারপর যোগু কাক পাত্রটা হাতে নিয়ে বলতে থাকে, বেশ, তুমি শান্ত হও, আমি তোমাকে পানি এনে দিচ্ছি। আমার পিপাসা মেটেনি, দয়া করে আমাকে আরো পানি এনে দাও। বেশ, আমি আবারও পানি আনতে যাচ্ছি। কলা গাছ, তোমার পিপাসা কি মিটেছে? আমার হাতে আর সময় নেই, আমি চললাম। আরে আরে, যেও না যেও না, আমার কথাটা তো শোনো। আসলে আমি ভুলে গিয়েছিলাম যে সাধারণ পানিতে আমার পিপাসা মিটবে না। তাহলে কিসে তোমার পিপাসা মিটবে শুনি? আমার পিপাসা মিটবে কোনো সাধারণ পাখির ডান হাতের এক ফোঁটা রক্তে। তুমি দয়া করে তোমার ডান হাতের এক ফোঁটা রক্ত দান করো। কলা গাছের এমন কথা শুনে যোগু কাক ভীষণ রেগে যায় আর বলতে থাকে, শয়তান কলা গাছ, আমি এতক্ষণ তোকে সাহায্য করে ভুল করেছি। আমি ভেবেছিলাম তুই হয়তো ভালো, কিন্তু না, তুই একটা রাক্ষসী কলা গাছ। এইবার আমি বুঝেছি তুই পিপাসার কথা বলে পাখিদের রক্ত খাবি। না না, তুমি ভুল বুঝছো, আমি কোনো রাক্ষসী নই, আমি হলাম পরী। তোর ছলনায় আমি আর ভুলবো না। তোকে সাহায্য করতে গিয়ে আমার অনেক সময় নষ্ট হয়েছে, শয়তান কলা গাছ। কেন যে প্রথমেই এই কথাটা মনে ছিল না? পিপাসা থেকে মুক্ত হওয়ার একটা সুযোগ পেয়েছিলাম, সেটাও নিজের দোষে হাতছাড়া করলাম। এবার কি হবে? পিপাসায় তো আমার জীবনটা বেরিয়ে যেতে ধরেছে। আরো কয়েকদিন কেটে যায়। একদিন টুনি কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে হাঁটছিল। আজ টুনা বাড়িতে আসলে এই বন থেকে অন্য বনে চলে যাব আমি। হে সৃষ্টিকর্তা, আর কতদিন আমাদের এই দুর্দশায় রাখবে? দয়া করে আমাদের একটা সন্তান দান করো সৃষ্টিকর্তা। এমন সময় টুনি কারো কান্নার শব্দ শুনতে পায়। কে কাঁদছো ভাবে? আমার সামনে এসো, আমার কান্না দেখে কে ভেঙাচ্ছ? এসো, সামনে এসো বলছি। এই তো আমি কলা গাছ, তোমার সামনেই দাঁড়িয়ে আছি, আর আমি তোমাকে দেখে কাঁদছি না, আমি আমার পিপাসার জন্য কাঁদছি। কলা গাছের আবার পিপাসা? হায় হায়, কলা গাছ আবার কথা বলতে পারে? হায় হায়, এক্ষুনি আমাকে এখান থেকে পালাতে হবে। মনে হচ্ছে এই কলা গাছ ভালো নয়। টুনি যেই না যেতে ধরে তক্ষুনি কলা গাছ বলতে থাকে, যেও না, আমাকে একটু সাহায্য করো, পিপাসা থেকে মুক্ত হতে সাহায্য করো। ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি তোমাকে কিচ্ছু করব না, আমি হলাম পরী। তুমি পরী? তাহলে তুমি কলা গাছ হলে কি করে? এরপর পরী টুনিকে সব ঘটনা খুলে বলে। তার মানে অভিশাপের কারণে তোমার এমন অবস্থা হয়েছে? আমার হাতের এক ফোঁটা রক্ত দিলেই তোমার পিপাসা মিটবে আর তুমি মুক্ত হবে, তাই তো? তবে বেশ, আমি তোমাকে এক ফোঁটা রক্ত দেব। এরপর টুনি পাশে পড়ে থাকা একটা ছুরি দিয়ে তার হাত কেটে রক্ত বের করে তার এক ফোঁটা রক্ত কলা গাছের গোড়ায় দেয়, আর সাথে সাথে কলা গাছ থেকে পরি বেরিয়ে আসে। শান্তি, এখন আর আমার কোনো পিপাসা নেই। তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমাকে উপহার দিতে চাই। বলো, তোমার কি চাই? পরি, আমার কোনো সন্তান নেই, আমি মা ডাক শুনতে চাই। এর চেয়ে বেশি কিছু আমি আর চাই না। এরপর পরি জাদু করে একটি ফল প্রকট করে। এই ফল খেলেই তুমি গর্ভবতী হবে আর তোমার মনের আশা পূরণ হবে। আমি এবার আসি টুনি, বিদায়। এরপর পরি সেখান থেকে চলে যায় আর টুনি ফলটা খায়। টুনি গর্ভবতী হয়ে যায় আর বেশ কিছুদিন পর টুনি একটি ফুটফুটে সন্তানের জন্ম দেয় আর টুনা টুনি তাদের সন্তানকে নিয়ে সুখে বসবাস করতে থাকে।